আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ। পতিত স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ নেই বললেন এনসিপি নেতারা, সরকারের ব্যর্থতার সমালোচনা। শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, ২৪ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। ঐকমত্য কমিশনের সুপারিশের সঙ্গে কয়েকটি দলের বক্তব্য বিবৃতির মিল পাওয়া যায়। মন্তব্য ফখরুলের, ফ্যাসিবাদ বিরোধী ঐক্য সমুন্নত রাখার আহ্বান। অন্তর্বর্তী সরকারকে সর্বোচ্চ নিরপেক্ষতার অবস্থান বজায় রাখতে হবে। কোনো মহলকে রাজনৈতিক ফায়দা হাসিলের এজেন্ডা যেন সরকারের কর্মপরিকল্পনার অংশ না হয়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। সংস্কার সুপারিশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে খেলাফত এবং লেবার পার্টির সংলাপ। বিভিন্ন বিষয়ে দ্বিমত পোষণ। প্রার্থী এবং ভোটারের বয়স কমানোর প্রস্তাব দেবে এনসিপি। সাংবাদিকদের ন্যূনতম বেতন বিসিএস নবম গ্রেডের মতো করার অভিমত গণমাধ্যম সংস্কার কমিশনের। বিটিভি, বেতার এবং বাসসকে একীভূত সংস্থা করার সুপারিশ। আমরা বলেছি যে দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, যে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে, সরকার সরাসরি পরিচালনা করবে না। উচ্চাভিলাষী বাজেটের কারণে বেড়েছে সরকারের ঋণের বোঝা বললেন এনবিআর চেয়ারম্যান। দাতা সংস্থা চাপিয়ে দিচ্ছে দেশের স্বার্থ পরিপন্থী শর্ত। জিম্মি মুক্তি না দিলে গাজার বিভিন্ন অংশ দখলের হুঁশিয়ারি তেল আবিবের। বাড়িয়েছে স্থল অভিযানের পরিধি। ইসরায়েলের বিমানবন্দরে মিসাইল ছুড়ল হুতি। এছাড়াও রাতের বাংলাদেশে আরও থাকছে: পাঠ্যাভ্যাস গড়তে ধানমন্ডি লেকে বসানো সেলফের অধিকাংশই ক্ষতিগ্রস্ত। উধাও হয়েছে বইও। মূল্যবোধের অবক্ষয় মত আগতদের অস্বাভাবিক নয় বলছেন সমাজবিজ্ঞানী। অসততার বিরুদ্ধে কোনো সামষ্টিক প্রতিরোধ নেই। বই কেন হারিয়ে গেল, সেটি আমার ধারণা এই সমাজের গোটা কাঠামোর সঙ্গে এই প্রশ্নটা জড়িত। আওয়ামী লীগের কোনো ধরনের পুনর্বাসনের পরিকল্পনা করা হলে এটা কঠোর হাতে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিলের দাবি জানিয়েছে এনসিপি। দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশে আর হবে না। শনিবার জাতীয় নাগরিক পার্টি লালবাগ জোন আয়োজিত ইফতার মাহফিলে যোগ দেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ বলেন, জুলাই হত্যার সাথে জড়িত আওয়ামী লীগ নেতা ও তাদের দোসরদের বিচার হতে হবে এই মাটিতে। দলটিকে পুনর্বাসন চেষ্টা করলে তা কঠিনভাবে দমনের ঘোষণা দেন তিনি। কোনো ধরনের বিরাজনীতিকরণ এবং সামরিকীকরণের চেষ্টা বাংলাদেশে আমরা আর মেনে নেব না। আওয়ামী লীগের পুনর্বাসন কোনো ধরনের পরিকল্পনা করলে তাকে কঠোর হস্তে দমন করা হবে। এবং শুধু আওয়ামী লীগ নয়, এই ফ্যাসিজমের যত দোষর রয়েছে, সুবিধাভোগী রয়েছে, তাদেরকেও বিচারের আওতায় আমরা নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দুপুরে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে এনসিপি। দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশে আর আওয়ামী লীগ পুনর্বাসিত হতে পারবে না। হাসনাত বলেন, ক্যান্টনমেন্ট থেকে রাজনীতিতে হস্তক্ষেপ ২৪ পরবর্তী বাংলাদেশে আর হবে না। ক্যান্টনমেন্টের বিভিন্ন দপ্তর উপদপ্তরের মধ্য দিয়ে আপনারা রাজনীতিতে যেভাবে নোংরা হস্তক্ষেপ করেছেন, ২৪ পরবর্তী বাংলাদেশে রাজনীতি নিয়ন্ত্রণ করবে শুধুমাত্র রাজনীতিবিদরা। আপনাদের যাদের কাজ ক্যান্টনমেন্টে, আপনারা ক্যান্টনমেন্টেই থাকুন। আমরা আপনাদের প্রতি শ্রদ্ধা জানাই, সম্মান জানাই। সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন অবিলম্বে আওয়ামী লীগকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান। আমাদের যে ভাইরা রাজপথে জীবন দিয়েছে,
আমাদের চোখের সামনে আমরা যাদের জীবন যেতে দেখেছি, তাদের রক্তের শপথ, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আওয়ামী লীগকে বাংলাদেশে আমরা আর স্বনামে রাজনীতি করতে দেব না। সমাবেশ শেষে শাহবাগ থেকে শুরু হয় বিক্ষোভ মিছিল। মিছিলটি টিএসসি হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। এদিকে জুলাই হত্যাযজ্ঞে সরব আওয়ামী লীগ কর্মীরা এখনো অনলাইন অফলাইনে সক্রিয়। তারা কেউ নিরাপরাধ নয়, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান সার্জিস আলমের। আর হাসনাত আব্দুল্লার মতে সরকার এবং রাজনৈতিক দলের ঐক্যমত্য থাকলে আওয়ামী লীগের বিচার সম্ভব। আরও জানাচ্ছেন আখলাকুস সাফা। জাতীয় নাগরিক পার্টির দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লার এক ফেসবুক পোস্ট। ইনক্লুসিভ নির্বাচন করতে রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব ঘিরে উত্তপ্ত রাজনীতির মাঠ। বিক্ষোভে ফেটে পড়ে আন্দোলনের শিক্ষার্থী জনতা, আশাহত আর ভীত আহত যোদ্ধা আর শহীদ পরিবার। এ নিয়ে ভিডিও কলে কথা হয় হাসনাত আব্দুল্লার সঙ্গে। বলেন, আগের 3টি নির্বাচন ইনক্লুসিভ করতে এজেন্সিগুলো কম্প্রোমাইজ করেছে, আর এখন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে আওয়ামী লীগকে পুনর্বাসনের পায়তারা চলছে বলে অভিযোগ হাসনাতের। যতগুলো নির্বাচন হয়েছে, আপনি 2011 সালে যখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়া হয়েছে, তখন কিন্তু এজেন্সিগুলো চুপ ছিল, ইনক্লুসিভ ইলেকশন নিয়ে তখন কোনো কথা বলেনি। পরবর্তীতে দেখেন 18 নির্বাচন, 24 নির্বাচন, প্রত্যেকটা নির্বাচনী প্রশ্নবদ্ধ নির্বাচন, ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কোনো কথা বলেনি। এজেন্সিগুলো মেনে নিয়েছিল আর্থিক বিনিময়ে বা তাদের কম্প্রোমাইজ করেছে সেই জায়গা থেকে। কিন্তু আমরা এখন দেখছি যে এজেন্সিগুলো খুব তৎপর হয়েছে। আওয়ামী লীগকে বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করা অথবা নিবন্ধন বাতিলের জন্য সরকার কোনো পদক্ষেপ নেয়নি বলে ক্ষোভ জানান হাসনাত আব্দুল্লাহ। 5 আগস্টের পরে হচ্ছে আওয়ামী লীগের মার্কা, আওয়ামী লীগের নাম এবং আওয়ামী লীগের আদর্শ নিয়ে বাংলাদেশে রাজনীতি করার যে অধিকার, সেটা চিরতরে হারিয়েছে। গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও দল হিসেবে নিষিদ্ধের দাবিতে যখন টানা বিক্ষোভ, তখন ধানমন্ডিতে ঝটিকা মিছিল করেছে আওয়ামী লীগ। এ নিয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, আন্দোলনের সময় হত্যাকাণ্ডে যারা সক্রিয় ছিল সেই আওয়ামী লীগ কর্মীরাই এখন ঝটিকা মিছিল করছে, তারা কেউই নিরপরাধ নয়। আওয়ামী লীগ আজকে যারা এভাবে কয়েকজন এদিক ওদিক করে মাথাচাড়া দিচ্ছে, তারা কিন্তু সেই 5 আগস্টের পূর্ববর্তী সময়টিতে কোনো আইন শৃঙ্খলা বা কোনো কিছুর নিয়ম নীতি তোয়াক্কা না করে মানুষের উপর এভাবে আক্রমণ চালিয়েছে। ওই মানুষগুলোই আবার এভাবে এখন বিচ্ছিন্নভাবে রাস্তায় নামছে। তো এই ক্ষেত্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্তর্বর্তীকালীন সরকারের আরো সক্রিয় ভূমিকা আমরা আমাদের জায়গা থেকে প্রত্যাশা করি। অন্তর্বর্তী সরকার যদি সর্বোচ্চ চেষ্টা করে ও অন্যান্য রাজনৈতিক দলগুলো এগিয়ে আসে, তাহলেই গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার সম্ভব বলে মনে করেন জুলাই আন্দোলনের অন্যতম এই 2 সংগঠক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে বিভিন্ন মহলের চাপ প্রয়োগ নিয়ে হাসনাত আব্দুল্লার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় আসা উচিত হয়নি, এমনটাই বলেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিকেলে সিলেট জেলা কমিটির উদ্যোগে ইফতার মাহফিলের আগে সাংবাদিকদের তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে প্রধান উপদেষ্টার মন্তব্যের সাথে সম্পূর্ণ দ্বিমত পোষণ করে এনসিপি। যারা আওয়ামী লীগ নিষিদ্ধ এবং তাদের নিবন্ধন বাতিল করার প্রক্রিয়ায় বাধা দেবে, তাদের সাথে নতুন করে যুদ্ধ হবে বলে হুঁশিয়ারি দেন নাসির উদ্দিন। ক্যান্টনমেন্ট থেকে রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ কাম্য নয় বলেও জানান তিনি। এর আগে অনুষ্ঠানে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে 2 পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। হাসনাত আব্দুল্লাহ যে রাষ্ট্রের বিভিন্ন যে কমিটির সাথে যে মিটিংগুলো করেছেন, তার এই বক্তব্য সোশ্যাল মিডিয়াতে আসা উচিত হয় নাই। আমরা মনে করি এটা শিষ্টাচার বর্জিত একটি স্ট্যাটাস হয়েছে এবং রাষ্ট্রের ফাংশনারির জায়গা আমরা দেখেছি যে ক্যান্টনমেন্টের বিভিন্ন ব্যক্তিবর্গ রাজনৈতিক জায়গায় হস্তক্ষেপ করছেন। আমরা এই ধরনের হস্তক্ষেপ কাম্য নয় আমাদের কাছে। রাজনৈতিক ডিসিশনগুলো রাজনৈতিক ব্যক্তিবর্গ নিবে এবং সেখানে বিভিন্ন যে ইনস্টিটিউশনগুলো আছে সরকারি, তাদেরকে জড়িত না হওয়ার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছে জুলাই আন্দোলনে আহতদের সংগঠন ওয়ারিয়র্স অফ জুলাই। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নেয় জুলাই আন্দোলনে আহত সহ সক্রিয় অংশগ্রহণকারীরা। এ সময় দ্রুত আওয়ামী লীগের বিচার না করা হলে সারা দেশ থেকে ঢাকা অবরোধের ডাক দেন তারা। দাবি, গণহত্যা চালানোর দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এ সময় সেনাবাহিনী এবং অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করেন তারা। আহতরা বলেন, বেঁচে থেকে অর্ধ মৃতের মতো জীবনযাপন করছেন।
দেশের প্রয়োজনে বাকি জীবনটুকু উৎসর্গ করতেও প্রস্তুত তারা। পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ মিনারে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন জুলাই যোদ্ধারা। যদি এখান থেকে ঘোষণা দেয় যে আবার জুলাই রচনা করব, আপনারা পালানোর জায়গা পাবেন না। আপনারা যে যুদ্ধের রক্তের উপর বসে আছেন, সেই যুদ্ধের আহ্বান শুনুন, অথবা এই অপ্রতমান প্রকম্পিত হবে, আমার রক্তে লাল হবে। এখনো আওয়ামী লীগের দোসররা আমাদের আশপাশে এখনো আছে, এখনো তাদের কেন বিচার হচ্ছে না? এদিকে গণহত্যার বিচার এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশের ছাত্র অধিকার পরিষদ। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা এই বিক্ষোভ মিছিল করে। এর আগে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার বিরুদ্ধে নানান স্লোগান দেওয়া হয় মিছিল থেকে। বলেন, দেশের বাইরে থেকেও শেখ হাসিনা এবং তার কর্মীরা এখনও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। বক্তারা বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের সঙ্গে যারা জড়িত থাকবে, বিপ্লবী ছাত্র জনতা তা প্রতিহত করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাত্র জনতা ঘরে ফিরবে বলে জানান তারা। একটি কুচক্রী মহল সেনাবাহিনীকে সাধারণ মানুষের বিরুদ্ধে উস্কে দিচ্ছে বলে অভিযোগ করেন। সেনাবাহিনীকে দেশ এবং জনগণের পক্ষে কাজ করার আহ্বান জানায় ছাত্র অধিকার পরিষদ। লাশের রক্তের উপর দিয়ে ওই ভারতে কি আশ্রয় নিয়েছে, সেই ভারত থেকে যদি বাংলাদেশে ফিরে আসতে চায়, এই বাংলাদেশের ছাত্র এবং জনতা কখনো তা মেনে নেবে না। আওয়ামী লীগকে এখনো কেন নিষিদ্ধ করা হচ্ছে না, বাংলার ছাত্র সমাজ সেটা জানতে চাই। সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানোর ষড়যন্ত্র চলছে। এমনটা চলতে থাকলে দেশে আরেকটা 111 তৈরি হবে বলে শঙ্কা জানিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণ অধিকার পরিষদের অবস্থান কর্মসূচিতে এমন মন্তব্য করেন তিনি। প্রয়োজনীয় সংস্কার শেষে অতি দ্রুত নির্বাচন না হলে দেশে ফ্যাসিবাদের পুনর্জন্ম হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়, তারা একটি মাফিয়া খনি গোষ্ঠী। জাতীয় সংলাপের মাধ্যমে সব দলের মতামতের ভিত্তিতে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানান রাশেদ খান। অন্যদিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে কয়েকটি জেলায় বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধের সামনে মানববন্ধন করে জাতীয় নাগরিক পার্টি ঢাকা জেলা উত্তরের নেতাকর্মীরা। এ সময় গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার করা, নিবন্ধন বাতিল এবং সাংগঠনিক কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান তারা। হুঁশিয়ারি দেন, যারা স্বৈরাচারী আওয়ামী লীগকে দেশের রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করবে তাদেরকেও রাজপথে প্রতিহত করা হবে। একই দাবিতে যশোরেও মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। দুপুরে প্রেস ক্লাবের সামনে তারা অভিযোগ করেন, আওয়ামী লীগকে পুনর্বাসনের ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে। দাবি করেন, বাংলার মাটিতে গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত কোনোভাবেই আওয়ামী লীগকে রাজনীতি করতে দেবে না ছাত্র জনতা। রাজনীতিতে ভিন্ন মত থাকলেও দেশের মানুষ গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে একমত থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর 12 দলীয় জোট আয়োজিত ইফতারে তিনি বলেন, দুঃখজনকভাবে সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হচ্ছে। সংস্কার চলমান প্রক্রিয়া, শেষ হওয়া কোনো কিছুই সংস্কার নয় বলে মন্তব্য করেন তারেক রহমান। রাজনৈতিক দল ও সুশীল সমাজের সম্মানে রাজধানীতে 12 দলীয় জোটের ইফতার মাহফিল। অংশ নেন বিএনপি, জামাত, জাতীয় নাগরিক পার্টি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আবার সে জুলাইয়ের অভ্যুত্থানের জাতীয় ঐক্য গড়ে তোলে। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্র আর ফ্যাসিবাদ বিরোধী প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আগামী দিনে ঐক্যকে বজায় রেখে, ঐক্যকে ধরে রেখে এই দেশের মানুষের প্রত্যাশিত গণতন্ত্রকে আমরা প্রতিষ্ঠিত করব। এই দেশের মানুষের প্রত্যাশিত সংস্কার প্রক্রিয়াকে আমরা সকলে মিলে আলোচনার মাধ্যমে সকলে মিলে বাস্তবায়ন করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো বলেন, বিগত স্বৈরাচারের আমলেই রাষ্ট্র সংস্কারের প্রস্তাব দিয়েছিল বিএনপি। নির্বাচনের সংস্কারকে মুখোমুখি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যদি সে কোনো একটি বিষয় শেষ হয়ে যায়, সেটি সংস্কার নয়। কাজেই সংস্কার শেষ হয় না, সংস্কার চলমান প্রক্রিয়া। আমরা একটি জায়গায় আসব, একটি জিনিসের ভালো কিছু করব, ভালো পরিবর্তন করব, পরবর্তীতে আরো বেটার কিছু করার চেষ্টা করব। আমাদের শিক্ষা ব্যবস্থায় যেই গাফিলতি আছে, যেই ত্রুটিগুলো আছে, সেগুলোকে আমরা
সংস্কার করব, পরিবর্তন করব। বিগত সরকারের আমলে দেশের মানুষের যে ক্ষতি হয়েছে সেসব এখন মেরামত করতে হবে বলেও জানান তারেক রহমান। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং শুভেচ্ছা। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। নেতৃবৃন্দকে রাজনৈতিক দলের কাছে দেয়া জাতীয় ঐকমত্য কমিশনের কিছু প্রশ্নমালা নিয়ে আপত্তি জানিয়েছে বিএনপি। কমিশনের প্রশ্নমালার সাথে কয়েকটি দলের বক্তব্যের মিল পাওয়ায় জনমনে প্রশ্নের জন্ম দিয়েছে। সংবাদ সম্মেলনে এসব বলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পাশাপাশি ঐকমত্য কমিশনের সুপারিশে রাজনীতিবিদদের বাদ দিয়ে অনির্বাচিত ব্যক্তিদের রাষ্ট্রীয় দায়িত্বে নিয়োগের প্রস্তাবকে অযৌক্তিক বলে মনে করে বিএনপি। মির্জা ফখরুল বলেন, এমন কোনো পদক্ষেপ নেওয়া যাবে না যাতে ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরে। সংবিধানের প্রস্তাবনার প্রিএম্বল মতো অতি গুরুত্বপূর্ণ বিষয় সংস্কার কমিশনের সুপারিশে থাকলেও তাই স্প্রেডশিটে উল্লেখ করা হয়নি। স্প্রেডশিটের সাথে মূল সুপারিশমালার উপর আমাদের মতামত সংযুক্ত করে দিলে বিভ্রান্তি এড়ানো যাবে। ঈদের কেনাকাটায় যথারীতি সরগরম যমুনা ফিউচার পার্ক। বৃহত্তম এই শপিং মল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় আজও মুখরিত। সেখানে আছেন সহকর্মী ফয়সাল মাহমুদ, সরাসরি যাচ্ছি তার কাছে। ফয়সাল, ফিউচার পার্কে আজকে ক্রেতার সমাগম কেমন এবং ক্রেতারা ঠিক কেনাকাটায় কোন দিকটাতে প্রাধান্য দিচ্ছেন? তিতুমির, আপনি জানেন যেহেতু রমজানের শেষ 10 দিনে প্রবেশ করেছি আমরা, ফলে এই শেষ 10 দিনে কেনাকাটা জমজমাট হয়ে থাকে। আর ফিউচার পার্ক যেহেতু দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় শপিং মল, ফলে এখানটায় প্রতি বছরের ন্যায় কিন্তু একরকম চাপ থাকে ক্রেতা দর্শনার্থীর। ফলে বলা যায় যে আমরা দেখছি সেই সকাল থেকে যে ক্রেতাদের যে স্রোত সেটি কিন্তু এখনও চলছে। এখন প্রায় রাত 10টার 11টা কাছাকাছি, কিন্তু তারপরেও কিন্তু আপনি ক্রেতাদের উপস্থিতি দেখলে কিন্তু আসলে বুঝবেন না যে এখনও যে প্রায় শেষ সময়ে চলে এসেছে, কিন্তু এখনও ক্রেতা দর্শনার্থী কিন্তু সকলেই এখনও আসছেন, কেনাকাটা করছেন। যেহেতু আপনি জানেন যে যমুনা ফিউচার পার্কে এখানে বিশ্বের বড় বড় দেশি বিদেশি যে সকল বড় বড় ব্র্যান্ডগুলো রয়েছে সবগুলির আউটলেট পাওয়া যায়, যার কারণে এই ক্রেতা দর্শনার্থীরা এখানে এসে আসলে স্বাচ্ছন্দ্যে তারা কেনাকাটা করতে পারেন। যেহেতু যমুনা ফিউচার পার্ক শীতাতপ নিয়ন্ত্রিত, ফলে তাদের কেনাকাটাও কিন্তু বেশ জমজমাট হয়ে থাকে। আর যেহেতু আপনি জানেন যে আমাদের উৎসবের অন্যতম অনুষঙ্গ যেহেতু পাঞ্জাবি শাড়ি কিংবা নারীদের কামিজ, সে কারণে এখানে যমুনা ফিউচার পার্কের বেচা কেনার তুঙ্গে থাকে এই পোশাকগুলো। তিতুমির, এখন বলা যায় যে মধ্যরাত, কিন্তু এখনও কিন্তু জমজমাট যমুনা ফিউচার পার্ক ক্রেতা দর্শনার্থীর। জি ফয়সাল, আপনার নামের মতো আমাদের যেরকম মিল আছে, আমাদের পোশাকের সাইজও কিন্তু মিল থাকতে পারে। তো আপনি কেনাকাটার বিষয়টি মাথায় রাখতে পারেন। ধন্যবাদ আপনাকে। বহুত্ববাদের বিপক্ষে খেলাফতে মজলিস এবং বাংলাদেশ লেবার পার্টি আজ জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সুপারিশমালা নিয়ে সংলাপে বসে দল দুটি। 166টি সুপারিশের অনেকগুলোর বিষয়েই দলগুলো একমত। সংলাপ শেষে দল দুটির প্রতিনিধিরা বলেন, ইসলামের বিধান বিরোধী আইন করা যাবে না। মানবাধিকার লঙ্ঘনের দায়ে অভিযুক্ত আওয়ামী লীগ এবং তাদের দোসরদের নিষিদ্ধের দাবিও তোলেন তারা। অধ্যাদেশের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন আয়োজনের কথা বলেন। দাবি, সুষ্ঠু এবং নিরপেক্ষতা বজায় রাখতে জাতীয় নির্বাচন আগে হওয়া উচিত। রাজনৈতিক দলগুলোর মতামত জানতে 6 মার্চ 5টি সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ 166টি সুপারিশ পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। সুপারিশগুলোর বিষয়ে দলগুলোর পক্ষ থেকে মতামত জানানোর পর বৃহস্পতিবার শুরু হয় সংলাপ। এরই ধারাবাহিকতায় আজ খেলাফতে মজলিস ও বাংলাদেশ লেবার পার্টির সাথে সংলাপে বসে জাতীয় ঐকমত্য কমিশন। 140টি সুপারিশের ব্যাপারে সম্মতি প্রকাশ করেছে খেলাফতে মজলিস। দলটি মনে করে 10 মাসের মধ্যে সংস্কার সম্ভব। সংশোধনের জন্য প্রয়োজনে জারি করা হোক অধ্যাদেশ। এক্ষেত্রে গণপরিষদ ধারণার পক্ষে নয় দলটি। শক্তিশালী গণতন্ত্র প্রতিষ্ঠায় বহুত্ববাদের প্রয়োজন নেই দাবি মহাসচিবের। সংবিধানে একটা ধারা থাকতে হবে, ইসলামের স্পষ্ট বিধান বিরোধী আইন করা যাবে না। এটা আমরা বলছি সামাজিক ধর্মীয় স্টেবিলিটির কারণে একান্ত প্রয়োজন। যারা ক্ষমাই চায় না এখন পর্যন্ত, খুন করলো, মানুষ মারলো, ছাত্র মারলো, এদেরকে বিচার করা আগে প্রয়োজন। বিচার আগে এদেরকে নির্বাচনের সুযোগ দেওয়া যাবে না।
এদিকে কমিশনের সুপারিশের মধ্যে 147টির সাথে একমত পোষণ করেছে বাংলাদেশ লেবার পার্টি। দলটির চেয়ারম্যান বলেন, নতুন কোনো স্বৈরাচার যেন মাথাচাড়া দিতে না পারে সেটি গুরুত্ব দিয়েই সংশোধন করতে হবে সংবিধান। স্থানীয় সরকার নির্বাচন পদ্ধতির পরিবর্তন, প্রধানমন্ত্রী এবং সংসদের মেয়াদ 4 বছর, প্রার্থিতার বয়স সীমা 21 করার পক্ষে নয় দলটি। দেশের বিরাজমান জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতার জন্য জাতীয় সংসদ নির্বাচন আগে হতে হবে। আমরা মনে করি যে নির্বাচন কমিশনই যথেষ্ট। তারা এই সীমানা নির্ধারণের দায়িত্ব যদি তারা পালন না করে তাহলে যথাসময় নির্বাচন অনুষ্ঠানে সমস্যা সৃষ্টি হবে। এনআইডি এটা নির্বাচন কমিশনের কাজ। দ্রুততম সময়ের মধ্যে ঐকমত্যে পৌঁছবে দলগুলো, প্রত্যাশা ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজের। আলোচনা অব্যাহত থাকবে এবং তার মধ্য দিয়ে আমরা এক জায়গায় আসতে পারবো স্বল্পতম সময়ের মধ্য দিয়ে। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। ঐকমত্য কমিশনের দেয়া নির্বাচনে প্রার্থী হওয়ার ন্যূনতম বয়স 21 বছরের বদলে 23 করার প্রস্তাব দিতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি। আর ভোটাধিকারের বয়স 16 বছর করার প্রস্তাব আগামীকাল জমা দেবে দলটি। সকালে বাংলা মোটরে জাতীয় নাগরিক পার্টির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান দলটির যুগ্ম আহ্বায়ক সারওয়াত তুষার। বলেন, রোববার দুপুরে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী প্রস্তাব এবং মতামত জমা দেবে তারা। এছাড়া 111টি সুপারিশ নিয়ে আরও আলোচনার দরকার মত এনসিপির। 23 মার্চ দুপুর 2টার সময় জাতীয় ঐকমত্য কমিশনের যে কার্যালয়, এখানে আমরা তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আমাদের এই প্রতিনিধি দল তারা গিয়ে এটা জমা দেবে। যে ন্যূনতম প্রার্থী হওয়ার বয়স হচ্ছে 21 বছর। আমরা মনে করেছি যে ইট ইজ টু আর্লি, এটা 23 বছর হতে পারে এবং সেক্ষেত্রে ভোটার বয়স, ভোট দেওয়ার বয়স, সেটা আমরা মনে করেছি যে 16 বছর বয়স থেকে হতে পারে। জাতীয় সম্প্রচার সংস্থা এবং গণমাধ্যম কমিশন গঠন এবং প্রাথমিক পর্যায়ে সাংবাদিকদের বেতন 9ম গ্রেড করার সুপারিশ করেছে গণমাধ্যম সংস্কার কমিশন। দুপুরে কামাল আহমেদের নেতৃত্বাধীন কমিশন এই সংক্রান্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দিয়েছে। প্রায় 200 পৃষ্ঠার গণমাধ্যম সংস্কার প্রতিবেদনে সার্বিকভাবে 20টি সুপারিশ করা হয়েছে। কমিশনের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, দ্রুততম সময়ে যেগুলো কার্যকর করা সম্ভব সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। বেলা 12টার দিকে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের হাতে প্রতিবেদন তুলে দেন গণমাধ্যম কমিশন প্রধান কামাল আহমেদ। সঙ্গে ছিলেন কমিশনের অন্য সদস্যগণ। 180 পৃষ্ঠার প্রতিবেদনে সংবাদপত্র, স্যাটেলাইট চ্যানেল, রেডিও ও অনলাইন পোর্টাল সম্পর্কে মোট 20টি সংস্কার প্রস্তাব দিয়েছে কমিশন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন কমিশন প্রধান। জানান, প্রেস কাউন্সিল ও প্রস্তাবিত সম্প্রচার কাউন্সিলের বদলে গণমাধ্যম কমিশন গঠন করে লাইসেন্স ও অন্যান্য বিষয়ে সমাধার প্রস্তাব করেছে কমিশন। একটা স্থায়ী কমিশন, জাতীয় গণমাধ্যম কমিশন, মিডিয়া কমিশন স্থায়ী, এবং এই কমিশনই সাংবাদিকতার অধিকার সুরক্ষার বিষয়টিও নিশ্চিত করবে। আবার একই সাথে গ্রিভেন্সেস মেকানিজম, যেটা অর্থাৎ সংবাদ মাধ্যমের ভুলের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় তাদের প্রতিকার দেওয়ার কাজটা ওই গণমাধ্যম কমিশন করবে। সংস্কার কমিশন একই ব্যক্তির একাধিক গণমাধ্যমের মালিকানা নিষিদ্ধ করার প্রস্তাব রেখেছে। পাশাপাশি কর্মীদের মাঝে নির্দিষ্ট শেয়ার বণ্টনের কথা উল্লেখ করেছে। প্রস্তাব অনুযায়ী প্রাথমিক পর্যায়ে সাংবাদিকদের বেতন হবে 9ম গ্রেড। বৃহৎ এবং মধ্যম আকারের যত গণমাধ্যম কোম্পানি আছে তাদের উচিত হবে পাবলিক লিস্টেড কোম্পানি করা, শেয়ার ফ্লোট করা এবং সাংবাদিক কর্মচারীদেরকে তাদের শেয়ারের অংশীজন বানানো। বিসিএস ক্যাডার সার্ভিসের 9ম গ্রেডের যে বেতন স্কেল, সেই বেতন স্কেলের সাথে সঙ্গতি রেখে সাংবাদিকদের এন্ট্রি লেভেলের বেতনটা হতে হবে। সারা দেশেই এটা হতে হবে। এবং ঢাকায় যেহেতু ব্যয়, জীবনযাত্রার ব্যয় বেশি, সুতরাং ঢাকায় ঢাকা ভাতা একটা যোগ করতে হবে। রাষ্ট্র মালিকানাধীন বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের স্বায়ত্তশাসন এবং জাতীয় সম্প্রচার সংস্থা গঠনের প্রস্তাব করেছে কমিশন। এটা উপযুক্ত সময় বেতার টিভির স্বায়ত্তশাসন ইমপ্লিমেন্ট করা, বাস্তবায়ন করা। আমরা তাই বলেছি যে দুটিকে একীভূত করে একটি জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান গড়ে তোলা হোক, যে জাতীয় সম্প্রচার প্রতিষ্ঠান স্বাধীন একটি পরিচালনা পর্ষদ পরিচালনা করবে, সরকার সরাসরি পরিচালনা করবে না। পত্রিকার সার্কুলেশন ও টেলিভিশনের টিআরপি জালিয়াতি বন্ধের প্রস্তাব করেছে কামাল আহমেদ কমিশন। সেই সাথে দুর্নীতি বন্ধে গণমাধ্যমের আয় ব্যয়ের সঠিক তথ্য নিশ্চিতেরও তাগিদ দিয়েছে কমিশন। যত তথ্য দিয়েছি, যত কথা বলেছি, প্রত্যেকটাই তথ্য ভিত্তিক, বেসড অন এভিডেন্স। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
গণমাধ্যম প্রতিষ্ঠানগুলো ওই বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা ঠিক মতো দেয়া হলে সাংবাদিকদের জন্য কল্যাণ ট্রাস্টের সহযোগিতার প্রয়োজন হতো না, এমনটি জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। দুপুরে তথ্য ভবনে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অসুস্থ এবং অসচ্ছল সাংবাদিকদের মধ্যে অনুদানের চেক বিতরণ করা হয়। এ সময় তথ্য উপদেষ্টা গণমাধ্যম সংস্কার কমিশনের যে সুপারিশ মেনে চলার আশ্বাস দেন। মাহফুজ আলম বলেন, সাংবাদিকতা পেশাকে মানসম্মত করতে কাজ করে যাচ্ছে তথ্য মন্ত্রণালয়। তৃতীয় কিস্তিতে এবার মোট 374 জন সাংবাদিক এবং মৃত সাংবাদিকের পরিবারকে 1,93,90,000 টাকা অনুদান দেয়া হলো। ঢাকা শহরেই আসলে সাংবাদিকদের একটা মানবেতর জীবনযাপন করতে হয়, এটা আমরা জানি। আমি নিজেও সাংবাদিকতার জন্য চেষ্টা করেছি। সাব এডিটর বা এই যে নিউজ রুমে কাজ করা, এই জিনিস দিয়ে আসলে বাংলাদেশে এখন ঢাকা শহরে একটা ফ্যামিলিতে দূরে থেকে একটা ফ্ল্যাট ভাড়াও পাওয়া যাবে না। তো আসলে এই বাস্তবতার ভিতর দিয়ে কল্যাণ ট্রাস্ট কাজ করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় যেতে নির্বাচন ছাড়া দ্বিতীয় কোনো পন্থা নেই, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সন্ধ্যায় চট্টগ্রামে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, একসময় শেখ হাসিনা জনগণের আকাঙ্ক্ষা বাধাগ্রস্ত করেছে, এখন আরেকটি শক্তি ভিন্নভাবে বাধাগ্রস্ত করছে। এরা দেশে অস্থিরতা তৈরি করে নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র করছে। দীর্ঘ 16 বছরের আন্দোলনে অনেকেই গুমখুন হয়েছে দাবি করে বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচার পতনের পর মানুষের মধ্যেও পরিবর্তন হয়েছে, রাজনীতিবিদদের তা অনুধাবনের তাগিদ দেন তিনি। সাংবিধানিক গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার কেড়ে নিয়েছে, সেটা ফেরত দেওয়ার মূল বাহক হবে একটি গণতান্ত্রিকভাবে নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, সুষ্ঠু নির্বাচন, এবং তার পরবর্তী সময়ে যেটা হবে বাংলাদেশে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরে আসবে। বেহিসাবি এবং উচ্চাভিলাষী বাজেটের কারণে এই সরকারের ঋণের বোঝা বেড়েছে। এই ঋণের কারণে এখন দাতা সংস্থার অনেক শর্ত মানতে হচ্ছে, যা অনেক ক্ষেত্রেই দেশের স্বার্থের পরিপন্থী। অভ্যন্তরীণ রাজস্ব আহরণ নিয়ে এক কর্মশালায় এসব কথা বলেন এনবিআর চেয়ারম্যান। বাজেটের লক্ষ্য পূরণে সক্ষমতা বিবেচনা না করেই রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়, যা অনেক ক্ষেত্রে আদায় করা সম্ভব হয় না। রাজস্ব আদায়ে আগ্রাসী উদ্যোগ নিতে হয় বলেও মন্তব্য করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, 1,14,00,000 টিআইএন ধারী থাকলে রিটার্ন দেয় মাত্র 45 লাখ। যারা আয়করের তথ্য দিচ্ছে না তাদের নোটিশ দেওয়া হচ্ছে বলেও জানান তিনি। রাজস্ব আদায় সহজ করতে এবং করদাতা ভীতি কমাতে অটোমেশনে জোর দেওয়া হচ্ছে। ডেফিনেটলি এর আগে যে বাজেটগুলো করেছি সেগুলোতে উচ্চাভিলাষী বাজেট ছিল, যে কারণে আমাদের ঋণের বোঝা বেড়ে গেছে এবং আমাদের এখন একক হচ্ছে ঋণের সুদ এবং ঋণের কিস্তি, এগুলো পেমেন্ট করতে হয় অনেক বেশি। এবং যেহেতু আমি তার কাছে ঋণ করতে যাই, সে আমাকে 3টা কথা শোনায় দেয়, আমাকে নানা রকম প্রেসক্রিপশন দেয়, এটা বাড়ানো, এটা বাড়ানো, এটা বাড়ানো, এটা বাড়ানো। সেটা আমার দেশের জন্য সবসময় ভালো হয় না। এবার আপনাদের একটা ভিন্ন জিনিস মনে করাতে চাই। মাস চারেক আগে ধানমন্ডি লেকে বই পড়াকে উৎসাহিত করতে ছোট ছোট বক্স বসানো হয়েছিল। কেমন চলছে সেই বই পড়ার আয়োজন? যমুনা টেলিভিশন সরেজমিনে গিয়ে মর্মাহত হয়েছে। অনেকগুলো বক্সেরই বেহাল দশা, বাকিটা জানাবেন সহকর্মী ফারহানা ন্যান্সি। প্রায় 4 মাস আগে রাজধানী ধানমন্ডি লেকে এক চমৎকার পদক্ষেপ বেশ সাড়া ফেলে। ব্যক্তিগত উদ্যোগে পার্কের বিভিন্ন জায়গায় ছোট ছোট বুকশেলফে রাখা হয়েছিল বই সবার পড়ার জন্য। কথা ছিল পড়া শেষে বইগুলো রেখে যাবে নির্ধারিত স্থানে, কিন্তু পার্কে গিয়ে দেখা মেলে হাতে গোনা কয়েকটি বইয়ের, সেগুলোই উল্টে পাল্টে দেখছেন পাঠকরা। কিন্তু বেশিরভাগ বক্সগুলো আশাহত করে আমাদের। বই তো দূরের কথা, ভেঙে ফেলা হয়েছে বক্সও। এমন আচরণকে মূল্যবোধের অবক্ষয় হিসেবেই দেখছেন পার্কে আসা শিক্ষার্থীরা। আমাদের বাঙালি যেতে আসলে আমরা মানুষ হয়ে উঠে পারলাম না, যে এটা আসলে দুঃখজনক যে একটা শিক্ষার জিনিস যেটা মানুষের জ্ঞান বৃদ্ধি করে, হ্যাঁ, এই সময় আমাদের নিজেদের চাল চরিত্র প্রশ্ন করা লাগে। মানুষের আরেকটু মানবিকতা বোধ থাকা উচিত, এটলিস্ট বইটা তো আমাদের চুরি করা উচিত না। ফ্রেন্ডদেরকে নিয়ে আসলাম, ওখানে একটু পড়ার সুযোগ হয়ে গেল, তো এটা আসলে খুব ভালো একটা দিক ছিল আমাদের জন্য। সুবিধাও ছিল যে এখানে আসে একটু বই পড়া যায়, কিন্তু এখন হচ্ছে এসে দেখি যে বক্সগুলো পুরাই খালি। নিয়মিত পার্কে আসা অনেকের আপন হয়েছিল বইগুলো। তাদের অভিমত, টোকাই বা ছিচকে চোরদের থেকেও রক্ষা করতে হবে বক্সগুলো। বই সব খোয়া গেছে, যারা করছে মানে এইসবের টোকাই শ্রেণীর মানুষের সমাগম। সিকিউরিটি সিস্টেম থাকা দরকার ছিল, সবাই তো আর ভালো মানুষ না।
যে দেশে অসততা ও দুর্নীতিকে বড় অপরাধ ধরা হয় না, বরং দুর্নীতিতে শীর্ষে থাকার রেকর্ড আছে, সমাজের সেই কাঠামোর ধারাবাহিকতায় বই উধাও হওয়াটা অস্বাভাবিক নয়, বললেন সমাজবিজ্ঞানী অধ্যাপক দেবাশিস কুণ্ড। আমাদের সমাজে দুর্নীতির বিরুদ্ধে, অসততার বিরুদ্ধে কোনো সামষ্টিক প্রতিরোধ নেই, কাজেই এখানে দুর্নীতি খুব বড় অপরাধ না, যে কারণে একজন সৎ শিক্ষকের বদলে একজন ঘুষখোর কর্মকর্তা সম্ভবত পাত্র বা পাত্রী হিসেবে বেশি গ্রহণযোগ্য এখানে। তো সেই কারণে শুধুমাত্র এই বই পড়ার ক্ষেত্রে বই কেন হারিয়ে গেল, সেটি আমার ধারণা এই সমাজের গোটা কাঠামোর সঙ্গে এই প্রশ্নটা জড়িত। একই সাথে নতুন প্রজন্মের বই পড়ার চর্চা গড়ে তোলার প্রতি করলেন গুরুত্ব আরোপ। বইয়ের যে নলেজ স্প্রেড করার ক্ষমতা আছে, ডিফিউজ করার ক্ষমতা আছে, মানুষকে পাল্টে দেওয়ার ক্ষমতা আছে, মানুষকে আমূল বদলে দেওয়ার ক্ষমতা আছে, সমাজকে পরিবর্তন করার ক্ষমতা আছে, সেই জায়গাটাকে আসলে আমাদের অনুধাবন করা দরকার এবং রিকগনাইজ করা দরকার। একদিন না একদিন মানুষের নৈতিকতার উন্নয়ন ঘটবে, সেই আশায় বুক বেঁধে আবারও বক্সগুলোতে নতুন বই দেওয়ার কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানালেন ধানমন্ডি লেকে বই পড়ার উদ্যোক্তা জাকিয়া রায়হানা রূপা। গাজার একাংশ এখনই ইসরায়েলি সেনাদের দখলের নির্দেশ দিয়েছে তেল আবিব। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্টস হুঁশিয়ারি দিয়ে বলেন, হামাস বন্দীদের মুক্তি না দিলে নিয়ন্ত্রণ নেওয়া হবে গাজার বিভিন্ন এলাকা। এর মধ্যে পাশাপাশি স্থল অভিযানের পরিধি বাড়ানোর ঘোষণাও দেওয়া হয়েছে। ইসরায়েলি সেনারা হামলা চালাচ্ছে গাজায় জাতিসংঘের বিভিন্ন কার্যালয়েও। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে 2023 সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 50,000-এর কাছাকাছি। গাজায় এখনও 59 জন ইসরায়েলি জিম্মি রয়েছে, তাদের মধ্যে অন্তত 24 জন জীবিত রয়েছেন বলে ধারণা করা হচ্ছে। এদিকে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের স্থাপনা টার্গেট করে সিরিজ সামরিক অভিযানের দাবি করেছে হুতি। ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছোড়ার কথা জানিয়েছে ইয়েমেনের সশস্ত্র সংগঠন। মার্কিন নৌবাহিনী অবস্থান লক্ষ্য করেও ড্রোন হামলার কথা জানান গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে। দাবি টার্গেট করা হয়েছে লোহিত সাগরে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি ট্রুমানকে। ইসরায়েলের সহযোগী হিসেবে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতিবাদে এই আক্রমণ বলেও জানান তিনি। এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।